এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। মাদারীপুরের দাসার দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা, সেখানে দারিদ্র্যের হার 63%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে 19.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। শহরে দারিদ্র্যের হার 16.5% হলেও গ্রামে এটি 20%-এরও বেশি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে, সেখানে দারিদ্র্যের হার 26.6%। অপরদিকে সবচেয়ে কম দারিদ্র্যের হার চট্টগ্রাম বিভাগে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দারিদ্রতা বেড়েছে সিলেট, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগে। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেশের খবর দেখছেন। পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন গুম ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড চাইলে বিচারক নাহিদা আক্তার জুলিয়েট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট রিকশা চালক আল আমিন গুম হওয়ার ঘটনায় গত 10 নভেম্বর পঞ্চগড় সদর থানায় নুরুল ইসলাম সুজন সহ মোট 19 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা করেন আল আমিনের বাবা মোহাম্মদ মনু। জুলাই বিপ্লবে আহত রংপুরের 172 জনকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত ও তাঁদের স্বজনদের হাতে চেক তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বক্তব্যে আহতরা উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা চান। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 16000 নাম্বারে ফোন দিয়ে যদি আমাদের কোনো আহত ভাই চিকিৎসা রিলেটেড কোনো প্রশ্ন করে, সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের সাথে সমাধান কি হবে সেটাই আমাদের ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। চিকিৎসা রিলেটেড কোনো রকম অবহেলা হয়, আমি অনুরোধ করব যে সরাসরি ঢাকায় যে আমাদের যে পিজি হসপিটাল আছে, যেখানে আহত ভাই বোনদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে, সেখানে যোগাযোগ করলে আমার বিশ্বাস সেখান থেকে সম্পূর্ণ চিকিৎসাটি পাওয়া সম্ভব। দেশে কোনো সারের সংকট নেই জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম পরিমিত সার ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দিয়েছেন। বুধবার সারের ব্যবস্থাপনা ও সরবরাহ সরজমিনে দেখতে নওয়াপাড়ায় যান খোরশেদ আলম। নওয়াপাড়া গ্রুপের সার সরবরাহ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। চলতি ইরি বড় মৌসুমে কৃষকদের নন ইউরিয়া সারের সরবরাহ নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে নওয়াপাড়া গ্রুপ বলে মন্তব্য করেন যুগ্ম সচিব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভয়নগর উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা লাভলি খাতুন সহ কৃষি সংশ্লিষ্টরা। আমি আজকে এবং গতকালকে এখানে বেসরকারি আমদানিকারক যারা আছেন তাদের অফিস এবং তাদের যেখানে সারটি লোডিং আনলোডিং হয় সেই জায়গাগুলো ভিজিট করেছি। আমি দেখেছি যে এখানে একজন বেসরকারি আমদানিকারক খুব অটোমেটিক মেশিনের মাধ্যমে তারা লোডিং আনলোডিং করছেন, প্যাকেজিং করছেন, যেটা দ্রুততার সাথে সারটা সরবরাহ নিশ্চিত করছে। আমি আশা করব যে অন্যান্য যারা আমদানিকারক আছেন অথবা বিএডিসি আমাদের আছেন, তারাও এই পদ্ধতি অবলম্বন করলে দ্রুততার সাথে সারটি ডিলাররা নিতে পারবেন এবং কৃষকের মধ্যে এই সার দ্রুততার সাথে পৌঁছাবে।
টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার ৫৮তম আয়োজন। প্রথম পর্বে অংশ নিতে ইতিমধ্যে তুরাগ পাড়ে জমায়েত হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তুরাগ তীর থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, কাল আমবয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন শুরু হবে। মুসল্লিদের আগমন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বিশ্ব ইজতেমা ময়দানের প্রথম পর্বে অর্থাৎ বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আনুষ্ঠানিকতা আগামীকাল ভোরে, কিন্তু এরই মধ্যে কিন্তু ধর্মীয় যে হুকুম আহকাম নিয়ে যে কাজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ ইসলামের মূল তাবলীগের যে মূল যে বিষয় দাওয়াত, সেই দাওয়াতের কাজ চলছে, খিত্তাভিত্তিক যে তালিম সেটি চলছে এবং এখন মূল যে ময়দান, সেই ময়দানে মূলত আসরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। 4:30টার সময় এখানে জামাত অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা তারা আগে উযু ইস্তেঞ্জা সহ অন্যান্য যে কার্যক্রম সেটি সারছেন এবং এর আগে কিন্তু জোহরের নামাজের পরে বয়ান হয়েছে এবং প্রতিটি নামাজের পরপরই কিন্তু বয়ান অনুষ্ঠিত হচ্ছে, যদিও আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল ভোরে। এবং বিশ্ব ইজতেমা ময়দানের যে প্রথম পর্বের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। পুলিশ, র্যাব এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি ওয়াচ টাওয়ার রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুসল্লিরা এবারে যে আনুষ্ঠানিকতা বা এবারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে মোটেভাবে সন্তুষ্ট রয়েছে। অনেকের শঙ্কা ছিল যে এবার ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা, কিন্তু সব শঙ্কাকে পাশ কাটিয়ে যে মুসলিম বিশ্বের দ্বিতীয় যে জমায়েত, সেই জমায়েতে অংশ নিতে পারে মুসল্লিরা খুশি। আমরা দলিত মুসল্লির সাথে একটু কথা বলতে চাই। আপনি কোন এলাকা থেকে এসেছেন এবং এবারে ব্যবস্থাপনায় কি দেখছেন? খুব ভালো দেখছে, খুব ভালো। তো এখানে আসলে আসার উদ্দেশ্যটা আসলে কি থাকে? এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য আসা, দিনের কায়েমের জন্য আসা, মেন হচ্ছে এই কারণে আমাদের এই জায়গায় উদ্দেশ্য আসা আর কি। আর আমরা মনে করি যে যদি আমাদের এই যে ইজতেমার মধ্যে জামাত না হইতো তাহলে হয়তো বা আমাদের এই জায়গার মধ্যে অনেক মানুষ আরও জমায়েত হইতো। যেমন আমার সাথে অনেকে বলছে যে আমি তোমার উপর বিশ্বাস করে আমার ছেলেটাকে আমি তোমার সাথে দিচ্ছি, এমনটা হচ্ছে। কিন্তু যদি এই যে জামালা না হইতো তাহলে হয়তো আরও হাজার হাজার মানুষ আমাদের জায়গায় উপস্থিত থাকতো। ধন্যবাদ। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। আসরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মনিরুল ইসলাম মিন্টু, ধন্যবাদ আপনাকে। টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। চট্টগ্রাম নগরীতে আবারও চালু হলো স্মার্ট পে পার্কিং। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চালু হয়েছে এই পাইলট প্রকল্প। অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে নিরাপদে ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেল রাখতে পারছেন মালিকরা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবি ও মনিরুল ইসলাম পারভেজের তথ্য নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যানজট বন্দর নগরীর নিত্যচিত্র। ১৬০ বর্গ কিলোমিটারের এই শহর যানবাহনের চাপে বন্দী। বিআরটিএর হিসেবে ১৩,০০০ সিএনজি অটোরিকশা, ৪০,০০০ গাড়ি, ৩,৫০০ গণপরিবহন সহ লাখ লাখ রিকশা চলছে শহরে। প্রতিদিন নতুন করে নিবন্ধিত হচ্ছে শতাধিক যান, অথচ নেই কোনো আদর্শ পার্কিং ব্যবস্থা। যেখানে সেখানে পার্কিং যানজটের অন্যতম কারণ। সমাধানের ভাবনা থেকে বি ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পে পার্কিং চালু করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তারপর নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। ৬ মাস পর বুধবার সেই ব্যবস্থার নবযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যারা আমাদের হলিডে মার্কেট টাইপের অথবা যারা আমাদের শ্রমিকরা যারা যত্রতত্র বসছে তাদেরকে ওই জায়গায় আনা যায় কিনা, তাহলে হবে কি আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে তাদের যদি আনতে পারি, তাহলে ওই যানজটটা মূলত যেটা যানজট এবং ইনডিসিপ্লিন যেটা সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে। অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার নির্ধারিত স্থানে ২০০টি গাড়ি ও ৭০টি মোটরসাইকেল রাখা যাবে। গাড়ির জন্য ঘন্টা প্রতি দিতে হবে ৩০ টাকা আর মোটরসাইকেলের জন্য ১০ টাকা করে। আয়ের ৩৫ ভাগ পাবে সিটি কর্পোরেশন আর ৬৫ ভাগ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। রাখতে পারি আমাদের জন্য ভালো, যেরকম মাল নিয়ে এই জন্য আসছে আইসা বলতেছে রাখতে পারলে চাপায় রাখেন, কিন্তু আপনি একটু ফোন নম্বরটা দিতে হবে। ওনারা যখন থাকবে তখন এটা কি করার সুযোগগুলো পাবে না, কারণ ওনারা তো আসলেই জিজ্ঞেস করবে রাখবেন কিনা গাড়ি, কারণ সে বলবে না রাখবো না, তখন ওনারাই চলে যেতে বাধ্য করবে। সেক্ষেত্রে তো সেফটির একটা বিষয় আছে।
সরকার কিন্তু ভালো একটা উদ্যোগ, আমার গাড়িটা সিকিউর থাকলো। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে 6 টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক এবং হেলপারকে আটক করে শিমরাইল হাইওয়ে পুলিশ। শীত মানে বাঙালির ঘরে ঘরে চলে পিঠাপুলির আয়োজন। তার জন্য প্রয়োজন খাঁটি গুড়। স্বাদে গন্ধে অতুলনীয় খেজুরের গুড়ের তাই অনেক চাহিদা। বিভিন্ন হাট বাজারে এখন জমজমাট গুড়ের বাজার। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সূর্য ওঠার আগেই গ্রামীণ মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ থেকে রস সংগ্রহে কাছিদের ব্যস্ততা। এই রস জাল দিয়ে তৈরি হয় গুড়। সেই গুড় বিভিন্ন হাটে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গুড়ের দামও চাহিদা ভালো, লোক সংখ্যা বেশি আসছে গতবার কাছে। এবার তো মনে করেন যে সব কিছুর দাম বেশি, তো গত বছরে বিক্রি করছিলাম 200 টাকা 220, এবার মনে করেন 250 টাকা কেজি গুড় বেচছি। শীত মৌসুমের সিজনাল একটা পানীয় খেজুরের রস, তো এই খেজুরের রস খাওয়ার জন্য আসা। লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। এভাবেই হাজারি গুড়ের সুখ্যাতি করেন জেলাবাসী। মানিকগঞ্জের বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে খেজুর গুড়ের বাজার। হাজারি গুড়ের চাহিদা বেশি, দামও বেশি। ভেজাল গুড় পাওয়া যায়, কিন্তু আমরা যে সুস্থ গুড় কিনতে সেই যেটা আমার হাতে, এই গুড়ে ভেজাল নাই। ধিটকার ঐতিহ্যবাহী খেজুরের গুড়, তো আমরা সবাই এখানে খেজুরের গুড় কেনার জন্য আসি। হাজারি গুড়ের দাম প্রতি বছরই বেশি থাকে। এটা তো আসলে বাংলাদেশের সবচেয়ে নামকরা গুড়। তো এমনি যশোর নড়াইলের গুড়ও ভালো, কিন্তু এই গুড়টা একটু আলাদা রকমের। এই গুড় বানানো অনেক পরিশ্রম, তো এটা সবাই বানাতে পারে না, সবাই বানায় না। গুড়ের চাইতে কাস্টমার হলো বেশি, এই কারণেই মনে করেন দিন যাইতেছে বাজার হলো খালি বাড়তেছে। খেজুর গুড়ের জন্য বিখ্যাত জেলা যশোর। প্রবাদে বলা হয় যশোরের যশ খেজুরের রস। জেলার এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে দেশ বিদেশে। প্রতিদিন ভোর থেকেই জমে জেলার বিভিন্ন এলাকায় গুড়ের হাট। এই জেলার গুড় সরবরাহ হয় সারা দেশে। অরিজিনাল গুড় করতে গেলেও একটু বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা যে গুড় পাচ্ছি এর জন্য আসলে আমরা খুব সন্তুষ্ট। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় সময় বাড়ানোর ঘোষণা না এলে আগামীকালই শেষ হচ্ছে বাণিজ্য মেলা। মেলার শেষের আগের দিনের খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম দিন আজ, এবং একদিন পর আগামীকালই পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। মাসব্যাপী চলা মেলায় আজ দুপুরের পর ক্রেতা দর্শনার্থীর সমাগম বেড়েছে, এবং যেহেতু একদমই শেষের দিকে সে কারণে ক্রেতা সমাগম বেড়েছে। এবং কর্মদিবসে সাধারণত ক্রেতা সমাগম কম থাকে, তবে আজ সাপ্তাহিক শেষ কর্মদিবস, এবং সেই জায়গা থেকে অফিস শেষ করে বিকেল ঘনিয়ে সন্ধ্যায় আরও বেশি ক্রেতা দর্শনার্থীর সমাগম আসবে, এমনটাই বলছিলেন এখানকার যারা বিক্রেতা আছেন। আর ক্রেতা যারা আছেন তারা বলছেন একদমই শেষ বাণিজ্য মেলা, মাসব্যাপী চলেছে, শেষ সময়ে বিভিন্ন অফারের যে সুযোগ সেটি হাতছাড়া করতে চান না, তাই তো ছুটে এসেছেন মেলা প্রাঙ্গণে, এবং পরিবার পরিজন নিয়ে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন, এবং যে সকল অফার রয়েছে সেই অফারের সুযোগ কাজে লাগিয়ে কম দামে পণ্য কেনার যে বিষয়টি, সেই জায়গা থেকে তারা এই মেলা প্রাঙ্গণে এসেছেন। এবং যেহেতু মাসব্যাপী মেলা এবং সময়ই নেই, শেষ সময়, তাই তো ক্রেতা দর্শনার্থীর আগ্রহের জায়গা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই প্রাঙ্গণটি। এবং বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের হল রুমেও কিন্তু সমাগম ঘটেছে ক্রেতা দর্শনার্থীর, এবং সেই জায়গা থেকে তারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের পণ্য কিনছেন সুযোগ কাজে লাগিয়ে। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল থেকে 30তম দিনে মেলা প্রাঙ্গণের খবরাখবরের সর্বশেষ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।